হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12 এর তড়িৎ রসায়ন অর্থাৎ তৃতীয় চ্যাপ্টারে ভোল্টীয় কোষ বা গ্যালভানীয় কোষের শেষ ভিডিও নিয়ে এসে গেছি। আমরা আগের ভিডিওগুলোতে তড়িৎ রসায়নের গ্যালভানীয় কোষে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, কোথায় জারণ বিক্রিয়া হয়, কোথায় বিজারণ বিক্রিয়া হয়, কোথায় নেগেটিভ আধান হয়, কোথায় পজিটিভ আধান হয়, এগুলো সম্বন্ধে সব জেনেছি। এছাড়াও কোষ বিক্রিয়া, কোষের সাংকেতিক প্রকাশ, এগুলোও আমরা পড়েছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নান্স সমীকরণ এবং তার ব্যবহার। নান্স সমীকরণ কি কাজে লাগে? সাধারণত আমরা একটা কোষের বিভব বা কোষ বিভবকে সাধারণত প্রকাশ করি। সাপোজ ধরো কপার 2+ কপার, এই যে হাফ সেলটা, এটার কোষ বিভবকে প্রকাশ করা হয় এইভাবে। এই ক্ষেত্রে যে জিরোটা মাথায় লেখা হচ্ছিল এটা বোঝাচ্ছিল প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থা মানে টেম্পারেচার থাকছে 298 কেলভিন, প্রেসার 1 atm এবং কনসেন্ট্রেশন 1 মোলার। কিন্তু কোনোভাবে যদি এদের মধ্যে কোনো একটা অবস্থার পরিবর্তন হয় বা তিনটেই পরিবর্তন হয়, তখন সেই ক্ষেত্রে কোষ বিভব কিভাবে নির্ণয় করব, এই বিক্রিয়াটারই কোষ বিভব কিভাবে নির্ণয় করব, এগুলো আমরা নান্স সমীকরণের সাহায্যে জানব। বেশিরভাগই যেটা চেঞ্জ থাকে সেটা হচ্ছে কোষের গাঢ়ত্ব, অর্থাৎ অর্ধকোষের যে গাঢ়ত্ব, সেই গাঢ়ত্বটা পরিবর্তন হয়ে যায় সাধারণত। সেই ক্ষেত্রে কোষ বিভব কি হবে সেটাই কিন্তু নান্স সমীকরণের সাহায্যে নির্ণয় করব। এটাকে বলা হয় প্রমাণ বিজারণ বিভব। এইভাবে প্রকাশ করলে সেটাকে প্রমাণ বিজারণ বিভব বলা হয়। কারণ বিজারণ বিভব কেন আরেকবার বলে দিই, কপার 2+ থেকে কপার হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে, তাই এটা বিজারণ বিক্রিয়ার জন্য বিভব। তাই প্রমাণ অবস্থায় কপার 2+ থেকে কপারের বিজারণ বিভব এইভাবে প্রকাশ করা হয়। এখন আমরা যেটা প্রকাশ করব, প্রমাণ অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থায় কোষ বিভব কিভাবে প্রকাশ করব, অর্থাৎ সেটা বিজারণ বিভব কিভাবে অন্য অবস্থায় প্রকাশ করব, সেটাই এখন আমরা শিখব। আচ্ছা, সাপোজ ধরো এরকম একটা বিক্রিয়া আছে, কপার 2+, আমরা যে কোষ বিক্রিয়াটা নিয়ে করছিলাম, কপার 2+ থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার হয়েছে। অর্থাৎ এই বিজারণ বিক্রিয়াটার ক্ষেত্রে একটা কপার 2+ অণু কটা ইলেকট্রন গ্রহণ করেছে? একটি কপার 2+ আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমরা বলতে পারি 1 মোল আয়ন 2 মোল ইলেকট্রন গ্রহণ করে। দেখো ভালো করে, একটি আয়ন দুটি ইলেকট্রন যদি গ্রহণ করে, উভয় পক্ষে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে এখানে 1 এর সাথে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করা মানে 1 মোল, আবার 2 এর সাথে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করা মানে 2 মোল। তাহলে 1 মোল আয়ন, কপার 2+ আয়ন 2 মোল ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আমরা যদি জেনারেলাইজ ওয়েতে লিখি Mn+ কটা ইলেকট্রন গ্রহণ করছে? n সংখ্যক ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে Mn+ থেকে M তৈরি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে 1 মোল Mn+ আয়ন n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে। 1 মোল Mn+ আয়ন n সংখ্যক n মোল ইলেকট্রন সংখ্যক, ভুল বলেছি, n মোল ইলেকট্রন গ্রহণ করে। এবারে তাহলে এই বিক্রিয়াটা করতে আমার n মোল ইলেকট্রন লাগছে, আর 1 মোল ইলেকট্রনের আধান কত? 1 মোল ইলেকট্রনের আধান 1 ফ্যারাডে, বা 1 ফ্যারাডে মানে 96,500 কুলম। 96,500 কুলম, যেটাকে আমরা 1 ফ্যারাডে বলি, এটা আমাদের জানা। 1 মোল ইলেকট্রনের আধান হচ্ছে 96,500 কুলম। তাহলে 1 মোল Mn+ আয়নকে যখন n মোল ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে কত আধানের প্রয়োজন বা কত আধান গৃহীত হয়েছে 1 মোল Mn+ দ্বারা?
আমরা লিখতে পারি যেহেতু n মোল ইলেকট্রন তাহলে n f মোল মানে 1 মোল ইলেকট্রনের জন্য 1 ফ্যারাডে আধান, তাহলে n মোল ইলেকট্রনের জন্য n ফ্যারাডে আধান হবে। সুতরাং এই বিক্রিয়াটার জন্য আধান হচ্ছে NF। আশা করি বুঝতে পেরেছো। 1 মোল Mn প্লাস আয়ন n মোল ইলেকট্রন গ্রহণ করে। এবারে Mn 1 মোল ইলেকট্রনের আধান যদি 1 ফ্যারাডে হয় তাহলে n মোল ইলেকট্রনের আধান নিশ্চয়ই Nf হবে। এবং এই বিক্রিয়াটার বিভব বা বিজারণ বিভব যেহেতু বিজারণ বিক্রিয়া হচ্ছে এই কেসে তাই বিজারণ বিভবই হবে। তাহলে বিভব আমি ধরে নিচ্ছি E সেল, সাপোজ এটা সেল দিয়ে প্রকাশ করছি। এই বিক্রিয়াটার ক্ষেত্রে বিভব হচ্ছে বিজারণ বিভব ইজ ইকুয়াল টু E সেল। তাহলে আর আমরা তড়িৎ কার্য সম্বন্ধে একটা সমীকরণ আমাদের জানা, কার্য ইজ ইকুয়াল টু আধান ইনটু বিভব পার্থক্য। আধান কত NF, বিভব হচ্ছে E সেল। সুতরাং NF E সেল। তাহলে দেখো এই ক্ষেত্রে কার্য হয়েছে W ইজ ইকুয়াল টু NF E সেল, অর্থাৎ এই বিক্রিয়াটা যখন ঘটানো হয়েছে তখন তড়িৎ কার্য বা বৈদ্যুতিক কার্য হচ্ছে W ইজ ইকুয়াল টু NF E সেল। ঠিক আছে। এবারে আমরা প্রথমে পড়েছিলাম, একদম প্রথমে এটা বলেছিলাম যে গ্যালভানিক কোষ বা ভোল্টীয় কোষে যে কার্য সম্পাদিত হয় বা যে জারণ বিজারণ বিক্রিয়া হয় সেটা স্বতঃস্ফূর্তভাবে হয়। তা স্বতঃস্ফূর্তভাবে যদি বিক্রিয়াটা হয় তাহলে নিজের শক্তি খরচ করে সে কার্য করছে, আর নিজের শক্তি যদি খরচ করে তার শক্তি ক্রমশ হ্রাস পাচ্ছে। তো শক্তি যদি হ্রাস পায়, আমরা এক্ষেত্রে যে শক্তিটা হ্রাস পাচ্ছে সেটাকে ডেল্টা জি দিয়ে লিখছি, আর হ্রাস যেহেতু পাচ্ছে তাই নেগেটিভ। তার মানে ডেল্টা জি এক্ষেত্রে নেগেটিভ, স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে তাই ডেল্টা জি নেগেটিভ। তাই এছাড়াও শক্তি হ্রাস পাচ্ছে তাই ডেল্টা জি কমে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে এবং ওই শক্তিটার পরিবর্তে কার্য হচ্ছে। তো আমরা এটা সহজেই লিখতে পারি যেহেতু স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা হচ্ছে তাই নিজের শক্তি খরচ করছে, তাহলে নিজের শক্তি কমছে, আর কমলে সেটা নেগেটিভ, আর সেই শক্তিটার পরিবর্তে কার্য হচ্ছে, তাহলে যে শক্তিটা কার্যে রূপান্তরিত হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউটা। তাহলে সুতরাং শক্তিটাই পুরোপুরি যদি কার্যে রূপান্তরিত হয়ে যায় তার মানে ডেল্টা জি মাইনাস ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডাব্লিউ। মাইনাস কেন হলো? কারণ শক্তি নিজের খরচ হলো, সেই শক্তিটার পরিবর্তে কার্য উৎপন্ন হলো, তাহলে মাইনাস ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডাব্লিউ। এখন আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এটা পেয়ে গেছি, তাহলে লিখতে পারি মাইনাস ডেল্টা জি ইজ ইকুয়াল টু NF E সেল। NF E সেল অর্থাৎ ডেল্টা জি ইজ ইকুয়াল টু মাইনাস NF E সেল। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা? ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। নাও এটা যদি প্রমাণ অবস্থায় হয় তার মানে শুধুমাত্র মাথায় জিরো লিখব, তার মানে হবে ডেল্টা জি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস NF E জিরো সেল। ডেল্টা জি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস NF E জিরো সেল। দেখো জিনিসটা বুঝতে পেরেছো কিনা? তাহলে প্রমাণ অবস্থা যদি হয় তাহলে ডেল্টা জি এর সাথে ই সেলের সম্পর্ক হচ্ছে এটা, আর যদি সাধারণ অবস্থায় হয় প্রমাণ অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থায় তাহলে সেই ক্ষেত্রে ডেল্টা জি এর সাথে ই সেলের সম্পর্ক হচ্ছে এটা। এবারে প্রমাণ অবস্থায় আমরা সাধারণত প্রমাণ অবস্থাতে কোষ বিভবটা পরিমাপ করতে পেরেছি এতক্ষণ অবধি, কিন্তু অন্য অবস্থায় পরিমাপ করতে পারিনি। তাহলে ডেল্টা জি যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা থার্মোডাইনামিক সমীকরণ নিতে হবে, সেটা হচ্ছে ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা জি প্লাস RT ln Q। কিউ মানে কি? কিউ মানে বিক্রিয়া কোশেন্ট। কিউ মানে হচ্ছে বিক্রিয়া কোশেন্ট। বিক্রিয়া কোশেন্ট বলতে কি বোঝায়? ধরো একটা বিক্রিয়া এরকম সে আছে, আমরা সাম্যাবস্থায় যখন লিখেছিলাম, 11 এর সাম্যাবস্থা যখন শিখেছিলাম তখন সেই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক লেখা অভ্যাস করেছিলাম।
এই সাম্য ধ্রুবকের ভাবেই লিখতে হবে যেটা ডান দিকে থাকে অর্থাৎ বিক্রিয়জাত পদার্থ সেটা উপরে যায়, যেটা বিক্রিয়াজাত পদার্থ সেটা উপরে যায়, যেটা বিক্রিয়ক পদার্থ সেটা নিচে আসে। এটা হচ্ছে বিক্রিয়া কোষেন। যদি এটা সাম্যাবস্থা ছাড়া অন্য কোনো অবস্থায় হয় তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা বলি বিক্রিয়া কোষেন। আর এটাই যদি সাম্যাবস্থায় হয় তাহলে সাম্যাবস্থা মানে যখন বিক্রিয়াটা একটা বিক্রিয়া উভমুখী বিক্রিয়া, যখন বিক্রিয়ার গতিবেগ অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ আর বিপরীতমুখী বিক্রিয়ার গতিবেগ যখন সমান হয় তখন বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছায়। সেই অবস্থায় দুটো বিক্রিয়ার হার অর্থাৎ হার যখন সমান হবে, গতিবেগ যখন সমান হবে, সেই অবস্থাটাকে আমরা সাম্যাবস্থা বলবো। এই অবস্থায় বিক্রিয়া কোষেনটাই হচ্ছে সাম্য ধ্রুবক। মানে সাম্যাবস্থায় যখন বিক্রিয়াটা পৌঁছে যাবে তখন বিক্রিয়া কোষেনটাকেই বলা হয় সাম্য ধ্রুবক। আর সাম্যাবস্থার আগে বা পরে কোনো অবস্থা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বিক্রিয়া কোষেন্ট আকারে লেখা হয়। তাহলে আমরা যে কোনো ক্ষেত্রে নিয়েছি, সাম্যাবস্থা ছাড়া যে কোনো ক্ষেত্রে নিয়েছি, সেই জন্য এটাকে বিক্রিয়া কোষেন্ট হিসাবে লেখা হচ্ছে। এবারে আমি ডেল্টা জি এর জায়গায় কি বসাতে পারি, NFE সেল। এইটা কিন্তু আমরা এখনো বের করতে পারিনি, এটা থিওরিটিক্যালি আমরা লিখছি NF মাইনাস NFE সেল। ডেল্টা G0 হচ্ছে মাইনাস NFE0 সেল, আর RT ln Q এর জায়গা RT ln Q যেমন আছে বসিয়ে দিলাম। এবারে আমি উভয় পক্ষে মাইনাস NFE সেল দিয়ে ভাগ করছি। দেখো মাইনাস NFE সেল বাই মাইনাস NF, এক্ষেত্রেও মাইনাস NFE0 সেল বাই মাইনাস NF প্লাস RT ln Q বাই মাইনাস NF। তাহলে এখানে মাইনাস কাটলো, NN কাটলো, FF কাটলো, এটাও মাইনাস কাটলো, N কাটলো, FF কাটলো। তাহলে কি পড়ে থাকলো, E সেল is equal to E0 সেল প্লাসে মাইনাসে মাইনাস RT বাই NF ln Q। অর্থাৎ এইটা চলে এলো নানস্টেড সমীকরণ। এটাকে আরো সিম্পলিফাই করে দেওয়া যায়। আমরা যে বিক্রিয়াগুলো করি সাধারণত সেই ক্ষেত্রে টেম্পারেচার থাকে 298 কেলভিন। আর একটা জিনিস একটু ভালো করে দেখে নাও, ln মানে log বেস e, আর যদি log থাকে তাহলে হচ্ছে log বেস 10, এইভাবে লেখা হয়। আর ln আর log এর মধ্যে সম্পর্ক হচ্ছে ln is equal to 2.303 log। তাহলে এটাকে যদি আমরা লগে পরিবর্তন করতে চাই তাহলে কি থাকবে, তাহলে কি লিখবো, E সেল is equal to E0 সেল minus 2.303 RT by NF log Q। ওকে, এবারে এই মানটা এটা পুরোটাই কনস্ট্যান্ট, কারণ আর এর ভ্যালু যদি 8.314 জুল বসাই, টেম্পারেচার 298, এফ হচ্ছে 96,500, তাহলে এই ভ্যালুটা পুরোটাই একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে সেই ক্ষেত্রে ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 বাই n log Q চলে আসবে। এটাই হচ্ছে সবথেকে সিম্পলেস্ট ইকুয়েশন অফ দ্য নানস্ট ইকুয়েশন, সিম্পলেস্ট এক্সপ্রেশন অফ দ্য নানস্ট ইকুয়েশন। এইভাবে আমরা যদি E0 সেল জানি, Q জানি, n জানি, তাহলে সেখান থেকে E সেল কিন্তু বার করে নিতে পারবো যে কোনো অবস্থায় বসে, সেটা প্রমাণ অবস্থা হোক কি না হোক। এবারে এইটাকে ব্যবহার করে আমরা কি কি বার করতে পারি, ধরো একটা বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছে গেছে, তা সাম্যাবস্থায় পৌঁছে গেলে সেটাকে সাম্য ধ্রুবক বলা হবে। আমি সমীকরণটা উপরে লিখে নিচ্ছি, E সেল is equal to E0 সেল minus 0.059 by n log K log Q। বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছে গেছে
সাম্যাবস্থায় পৌঁছে গেলে K is equal to Q equilibrium, Q is equal to K equilibrium, এবং সাম্যাবস্থায় পৌঁছে গেলে E সেল 0 হবে। সাম্যাবস্থায় পৌঁছে গেলে ক্যাথোড আমরা E সেল বার করতে পারি, E ক্যাথোড মাইনাস E অ্যানোড। তো সাম্যাবস্থায় ক্যাথোড এবং অ্যানোডের বিভব সমান হয়ে যায়, তাহলে ক্যাথোড আর অ্যানোডের বিভব যদি সমান হয়ে যায় এটা বিয়োগ করলে এটা 0 হয়ে যাবে, তাহলে E সেল 0 হয়। কিন্তু E0 সেল 0 হবে না, E0 সেল কখনোই 0 হবে না, সেটা যে অবস্থাতেই হোক না কেন। তাহলে এই ক্ষেত্রে আমি 0 বসিয়ে দিচ্ছি E সেলের ক্ষেত্রে, দেন E0 সেল মাইনাস 0.059 বাই n লগ, যখন সাম্যাবস্থায় পৌঁছে গেছে তখন কিউটাকে ইকুইলিব্রিয়াম দিয়ে রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ E0 সেলটা এই পাশে চলে এলে E0 সেল is equal to 0.059 by n log k equilibrium। তাহলে এইভাবেও কিন্তু আমরা সাম্য ধ্রুবক বার করতে পারি। এখানে k ইকুইলিব্রিয়াম ইজিলি এখান থেকে বার করে নেওয়া যাবে, আমরা সমীকরণটাকে একটু চেঞ্জ করলেই এখান থেকে k ইকুইলিব্রিয়াম বার করে নিতে পারবো। তাহলে কি হবে, n E0 সেল by 0.059 is equal to log k equilibrium। তা এইভাবেও কিন্তু আমরা সমীকরণটা করতে পারি। এবারে log k ইকুইলিব্রিয়াম থেকে k ইকুইলিব্রিয়াম বার করতে গেলে অ্যান্টি লগ করতে হবে। অ্যান্টি লগ তোমরা ক্যালকুলেটরে করে নিতে পারবে। সাপোজ ধরো log a is equal to একটা ভ্যালু আছে, সাপোজ ধরো 3 আছে, log 10 বেস a is equal to 3, লগ লিখলে অবশ্যই বেসটা 10 থাকে, তাহলে এখানে a এর ভ্যালু যখন বার করব তখন এটা জায়গাটা পজিশনটা চেঞ্জ করে, অর্থাৎ লগটা তুলে দেওয়া হবে, তার মানে 10 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু a, এটাকে বলা হয় অ্যান্টি লগ। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম। কিন্তু এই অ্যান্টি লগ এটা তো খুব সহজে পাওয়া গেল, কিন্তু অনেক সময় কিছু পয়েন্টের ভ্যালু থাকে, সেই ক্ষেত্রে ক্যালকুলেটরে বসিয়ে তোমরা করে নিতে পারবে। এছাড়াও ক্যালকুলেটর ছাড়াও করা যায়, কম্পিটিটিভ এক্সামে তো ক্যালকুলেটর দিয়ে করতে পারবে না, তাহলে কি করে ক্যালকুলেটর ছাড়াও করা যায় সেটা আমি শেখাবো। যাই হোক, আমরা নান্স সমীকরণকে ইউজ করে সাম্য ধ্রুবক বার করতে পারলাম। এছাড়া আমরা নান্স সমীকরণকে ইউজ করে pH ও নির্ণয় করতে পারবো। সেই ক্ষেত্রে কি করতে হবে, একটা বিক্রিয়া নেওয়া হলো, সাপোজ H+ ইলেকট্রন যোগ করে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে H2 গ্যাসে পরিণত হচ্ছে। এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমি যদি নান্স সমীকরণটা লিখি তাহলে কিভাবে লিখব, EH+ half H2 then E0 H+ half H2। এই ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে হাফ সেলের ক্ষেত্রে, অর্ধকোষের ক্ষেত্রে নান্স সমীকরণকে প্রয়োগ করছি। আমরা যেটা করেছি ই সেল, এটা পূর্ণ কোষের ক্ষেত্রে নান্স সমীকরণকে প্রয়োগ করেছি, এটা অর্ধকোষের ক্ষেত্রে করছি। একইভাবে করতে হবে, 0.059 বাই n, n মিন্স এখানে একটা ইলেকট্রন, দেন 1 log, আচ্ছা আমি এটা নিচে লিখছি, মাইনাস 0.059 বাই 1 log, যখন কে কিউ লেখা হয় তখন ডান দিকেরটা উপরে থাকে, আর যখন গ্যাসীয় অবস্থা থাকে তখন বিক্রিয়কের বা বিক্রিয়জাতের গাঢ়ত্ব অবশ্যই প্রেসারের সাপেক্ষে প্রকাশ করা হয়, যেটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন টু দি পাওয়ার হাফ, যেটা সামনে যেটা মাথায় চলে গেল, আর দ্রবণে থাকলে সেটা মোলার গাঢ়ত্বের সাপেক্ষে প্রকাশ করা হচ্ছে। তাহলে এইভাবে জিনিসটা লেখা যেতে পারে। আর হাইড্রোজেন তড়িৎদ্বারে, এই যে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বার হবে হাফ সেলটা, যেহেতু H+ ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে, এটাকে আমরা হাইড্রোজেন তড়িৎদ্বার বলবো, যেটা আমরা ব্যবহার করেছি প্রমাণ তড়িৎদ্বার হিসাবে অন্যান্য কোষের বিজারণ বিভব নির্ণয় করার জন্য। সি যেটা ব্যবহার করেছিলাম, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এটা ব্যবহার করে যখন অন্য কোষের তড়িৎদ্বার নির্ণয় করছিলাম সেই ক্ষেত্রে আমরা এই বিক্রিয়াটা লিখেছিলাম, এবং এটা হাইড্রোজেন তড়িৎদ্বার, খালি প্রমাণ অবস্থায় নেই। যদি প্রমাণ অবস্থায় থাকে, এটা অর্থাৎ প্রমাণ অবস্থায় যখন থাকবে তখন তার বিজারণ বিভবটা 0 হবে, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিজারণ বিভব 0 হয়। এছাড়া 0.059 বাই 1 তো 1 হয়ে গেল, log প্রেসার অফ হাইড্রোজেন, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন 1, আমরা পোস্টে যেটা নিচ্ছি সেটা অবশ্যই 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে, তাহলে 1 টু দি পাওয়ার হাফ 1ই হবে, দেন H+,
তাহলে বিক্রিয়াটা কেমন হবে হচ্ছে EH প্লাস হাফ H2 মাইনাস 0.059 লগের এটাকে উপরে তুললে মাইনাস হয়ে যাবে, আমরা এটাকে মাইনাস লগ H প্লাস লিখতে পারি। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, অর্থাৎ এটা হলো EH প্লাস হাফ H2 is equal to minus 0.059 minus log H plus that is PH। তার মানে PH আমরা খুব সহজেই E সেল জানলে বার করে নিতে পারবো। তাহলে এইভাবে PH ও কোষের নান্স সমীকরণ ব্যবহার করে নির্ণয় করে নেওয়া যায়। তাহলে এই সকল ক্ষেত্রে আমরা নান্স সমীকরণ ইউজ করতে পারি এবং নান্স সমীকরণ অবশ্যই ব্যবহার করা হয় কোষ বিভব বার করতে। তাহলে আমরা এতক্ষণ ধরে যা যা জিনিসগুলো শিখলাম সেগুলো একটু সাম আপ করা যাক। আমাকে সাপোজ এরকম একটা কোষ বিভব দিয়েছে E0 Cu2 plus Cu is equal to 0.34 volt and E0 Ag plus Ag is equal to 1.08 volt। তোমাদের প্রথমে মানে যেগুলো সাধারণত বার করতে দেয় কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড, আচ্ছা তার আগে দেখে নিতে হবে এইখানে যে কোষ বিভবগুলো দেওয়া আছে এই কোষ বিভবগুলো কিসের জন্য দেওয়া আছে, এটা বিজারণ বিভবের জন্য দেওয়া আছে নাকি জারণ বিভবের জন্য দেওয়া আছে। দেখো বিজারণ বিক্রিয়া প্রত্যেকটা Ag প্লাস থেকে Ag বিজারণ বিক্রিয়া হয়েছে, Cu2 প্লাস থেকে Cu বিজারণ বিক্রিয়া হয়েছে, তাহলে দুটোই বিজারণ বিক্রিয়ার জন্য দেওয়া হয়েছে। তাহলে যে বিভবগুলো দেওয়া হয়েছে ওগুলো অবশ্যই বিজারণ বিভব, তাহলে এই ক্ষেত্রে বিজারণ বিভব 0.34 ভোল্ট, এই ক্ষেত্রে বিজারণ বিভব 1.08 ভোল্ট। যেটার বিজারণ বিভব বেশি থাকে সেটাই বিজারিত হয়, আর বিজারিত কোথায় হয় ক্যাথোডে, আর যেটা বিজারণ বিভব কম সেটা জারিত হয় কোথায় অ্যানোডে। তাহলে এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। দেন সেল নির্ণয় করতে দেয় E0 সেল, E0 সেল বার করতে গেলে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, সেই ক্ষেত্রে 1.08 ভোল্ট মাইনাস 0.34 ভোল্ট। একটা জিনিস মাথায় রাখবে যে এখানে উত্তরটা বার করার পর দেখো কত আসছে 0.74 ভোল্ট। যখন কোষ বিভব বার করতে দেবে অবশ্যই যেটা বিজারণ বিভবই বার করতে হয় ইউপ্যাক কনভেনশন অনুসারে, কোষ বিভবটা বিজারণ কোষ বিভব যখন আমরা বার করব সেটা কিন্তু অবশ্যই পজিটিভ আসবে। কখনো যদি সেটা মাইনাস আসে তার মানে ধরে নেবে তোমাদের কোষটা ধরা ভুল হয়েছে, অর্থাৎ ক্যাথোড অ্যানোডটা ধরা ভুল হয়েছে। ক্যাথোড অ্যানোডটা এমনভাবে ধরা হয় মানে ধরতে হবে যাতে অবশ্যই যেটা বিজারণ বিভব বেশি সেটা ক্যাথোড হবে, যেটা বিজারণ বিভব কম সেটা অ্যানোড হবে, এইভাবেই ধরতে হবে এবং সেটা ধরে অবশ্যই পজিটিভ আসবে। কখনো যদি মাইনাস নেগেটিভ এসে যায় তাহলে বুঝবে ক্যাথোড অ্যানোড ধরা ভুল হয়েছে। তাহলে E0 সেল বার করা শিখলাম, ক্যাথোড অ্যানোড কোনটা বার করা শিখলাম, E0 সেল কিভাবে বার করতে হয় শিখলাম। এছাড়া যদি এটা কোষ বিক্রিয়া লিখতে বলে, কোষ বিক্রিয়া লেখার সময় ক্যাথোডে বিক্রিয়া লিখবো কি আগে হাফ ইকুয়েশনগুলো লিখে নিতে হবে। ক্যাথোডে বিজারণ হয় তাহলে Ag প্লাস ইলেকট্রন গ্রহণ করে Ag হবে এবং অ্যানোডে কি বিক্রিয়া হয় Cu2 প্লাস Cu ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu2 প্লাসে পরিণত হবে, অর্থাৎ জারণ বিক্রিয়া হবে। ক্যাথোডে বিজারণ হয়, অ্যানোডে জারণ হয়। এবারে যখন কোষ বিক্রিয়া লিখবে তখন অবশ্যই ইলেকট্রনটাকে ব্যালেন্স করে নেবে। এখানে ইলেকট্রন একটা আছে, এখানে ইলেকট্রন দুটো আছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করে নিলে, তাহলে 2 দিয়ে গুণ করে নেওয়ার পর 2Ag প্লাস 2 ইলেকট্রন 2Ag, and এই ক্ষেত্রে Cu2 প্লাস 2 ইলেকট্রন, দেন ইলেকট্রন কেটে গেল, দেন 2Ag প্লাস Cu2 প্লাস 2Ag। তাহলে এটা হলো কোষ বিক্রিয়া লেখা। এবারে হচ্ছে কোষের সাংকেতিক প্রকাশ। কোষের সাংকেতিক প্রকাশ করার সময় কি বলা হয়েছে, লবণ সেতু মাঝখানে লিখতে হবে, বাঁ দিকে লিখতে হয় অ্যানোড, ডান দিকে লিখতে হয় ক্যাথোড। কোনটা অ্যানোড? এই ক্ষেত্রে জারণ বন্ধ হয়েছে কপারে, জারণ হয়েছে তাই সেটা অ্যানোড, এবং অ্যানোডের বিজারিত অবস্থা আগে লিখতে হয়, অর্থাৎ কপার সলিড, কপার 2 প্লাস অ্যাকুয়াস, এটা বিজারিত অবস্থা, এটা জারিত অবস্থা, বিজারণ জারণ। দেন ক্যাথোডের ক্ষেত্রে আগে জারণ অর্থাৎ Ag প্লাস, দেন
জারি বিজারিত অবস্থা সলিড, বিজারণ জারণ জারণ বিজারণ, বিজারণ জারণ জারণ বিজারণ, এইভাবে জিনিসটাকে লিখতে হবে। এটা হচ্ছে কোষের সাংকেতিক প্রকাশ। আর এটাই যদি নান্স সমীকরণ দেয়, নান্স সমীকরণ কি লিখবো? ই সেল ইজ ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস 0.059 বাই এন। এন এখানে কত? দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। এখানে দেখো যে দুটো ইলেকট্রনে ছেড়েছে সেই দুটো ইলেকট্রনই গ্রহণ করেছে, তাহলে দুটো ইলেকট্রন ট্রান্সফার, তাহলে এন এর জায়গায় 2 লগ কিউ বিক্রিয়া কোশেন্ট। আর কিউ কি হবে? কিউ লিখতে হবে ডান দিকে লিখতে হবে বিক্রিয় জাতক, অর্থাৎ Cu2 প্লাস Ag টু দি পাওয়ার 2, আর নিচে লিখতে হবে Ag প্লাস এর স্কয়ার দেন Cu। এইভাবে বিক্রিয়া কোশেন্টটাকে লিখতে হবে এবং যার যা গাঢ়ত্বগুলো দেওয়া থাকবে সেগুলো বসিয়ে আমরা কিউটা বার করে এখানে বসালে ই সেল বার করতে পারবো। তাহলে এইভাবে আমরা কিন্তু জিনিসগুলোকে সাম আপ করতে পারলাম। আর দুটো একটা জিনিস ছোট্ট বাকি আছে, যেটাকে বলা হয় গাঢ়ত্ব কোষ বা কনসেন্ট্রেশন সেল। আচ্ছা, গাঢ়ত্ব কোষ দু প্রকার হয়, একটা তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ, একটা তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ। তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ, তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ। খুব স্পষ্টভাবে একটা জিনিস দেখো, এই ক্ষেত্রে গাঢ়ত্ব কোষের ক্ষেত্রে ক্যাথোড এবং অ্যানোডে যে বিক্রিয়কগুলো নেওয়া হয় সেগুলো কিন্তু একই থাকে, সেগুলো একই থাকে, খালি তার গাঢ়ত্বের পরিবর্তন হয়। যখন তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ নেওয়া হয় তখন তড়িৎদ্বারের গাঢ়ত্বটা পরিবর্তন হয়, যখন তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব নেওয়া হয় তখন তড়িৎ বিশ্লেষ্যের গাঢ়ত্বটা পরিবর্তন হয়। কি করে? আমরা যদি প্রথমে তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষটা করি, তাহলে এক্ষেত্রে আমি একটা এই সেলকে রিপ্রেজেন্টই করছি জিঙ্ক সলিড Zn2+, এটার ক্ষেত্রে গাঢ়ত্ব C1, এটার ক্ষেত্রে জিঙ্ক 2+ গাঢ়ত্ব C2 Zn সলিড। খেয়াল করে দেখো ডান দিক এবং বাঁ দিকে অর্থাৎ অ্যানোড আর ক্যাথোড দু ক্ষেত্রে একই পদার্থ ব্যবহার করা হয়েছে, খালি তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর গাঢ়ত্ব পরিবর্তন হয়েছে। তাহলে এইটার যদি নান্স সমীকরণ লিখতে হয় তাহলে আমি আগে বিক্রিয়াটা লিখে নেব। অ্যানোডে কি বিক্রিয়া হবে? অ্যানোডে জারণ হয়, জারণ হলে কি হবে? জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হবে, জিঙ্ক 2+ এখানে কোনটা হচ্ছে? C1 2 ইলেকট্রন। ক্যাথোডে কি হবে? Zn2+ ইলেকট্রন গ্রহণ করে Zn এ পরিণত হচ্ছে। এই ক্ষেত্রে খালি গাঢ়ত্বটা পাশাপাশি অবশ্যই লিখতে হবে। অ্যানোডে C1 গাঢ়ত্ব আছে, ক্যাথোডে C2 গাঢ়ত্ব আছে, তাহলে এখানে সবটাই কেটে যাচ্ছে, জিঙ্ক জিঙ্ক কেটে গেল, তাহলে Zn2+ C2 থেকে Zn2+ C1। তাহলে এই ক্ষেত্রে যদি আমি নান্স সমীকরণটা লিখি তাহলে আলটিমেটলি কি থাকবে? E সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 বাই, এখানে n কত? দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে তাই 2 লগ, ওপরে যাবে কোনটা? Zn2+ C1 আর Zn2+ C2। এখানে আরেকটু মডিফাই করে নেওয়া যায়, E সেল E0 সেল এখানে 0 হবে, কারণ দুটো একই কোষ, তো দুটো একই কোষ হলে এর প্রমাণ বিজারণ বিভব এর প্রমাণ বিজারণ বিভব সমান, তাহলে ক্যাথোড থেকে অ্যানোডের সমান জিনিস বাদ দেওয়া হলে 0 হয়ে যাবে, তাহলে এটা 0 মাইনাস 0.059/2 লগ এটা C1 C2। আর পদার্থগুলো দিলাম না, কারণ পদার্থ একই, খালি গাঢ়ত্বটা বসিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়ালো? E cell is equal to minus 0.059/2 log C1 by C2। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষের ক্ষেত্রে নান্স সমীকরণ। অবশ্যই C1 অ্যানোডের গাঢ়ত্ব, C2 হচ্ছে ক্যাথোডের গাঢ়ত্ব। আর যদি আমরা তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ করি, তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষের ক্ষেত্রে দেখো Zn দিয়েই করছি, Zn এটার গাঢ়ত্ব সাপোজ C1, এখানে ব্যবহার করা হচ্ছে Zn2+, এটাও Zn2+, Zn C2। খেয়াল করে দেখো দুটো ক্ষেত্রে দ্রবণ কিন্তু একই আছে,
তাহলে এই ক্ষেত্রে আর দ্রবণটাকে আলাদা করে লবণ সেতু যোগ করার কোনো মানে হয় না, এটাকে লবণ সেতুটাকে বাদ দিয়ে শুধুমাত্র একটা দ্রবণকে লিখলেই এখানে হবে Zn2 প্লাস অ্যাকোয়াস। যেহেতু গাঢ়ত্বও একই, পদার্থটাও একই, তাই জন্য আলাদা দ্রবণ কন্টেনার আলাদা রাখার কোনো মানেই হয় না, দিয়ে লবণ সেতু ব্যবহার করার কোনো দরকার নেই, একটাই দ্রবণ ইউজ করলাম Zn2 প্লাস। তাহলে এটা অবশ্যই অ্যানোড, তাহলে অ্যানোডে জারণ বিক্রিয়া হবে, জারণে কি হবে Zn(C1) থেকে Zn2 প্লাস হবে, দেন 2 ইলেকট্রন রিলিজ হয়ে যাবে। আর ক্যাথোডে কি হবে Zn2 প্লাস থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে ZnC2 হবে, দেন যোগ করলে ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, কি থাকলো ZnC1, তো এখানে Zn2 প্লাসও কাটছে, ZnC1 ZnC2। তাহলে আবার এর নাল সমীকরণ লেখো, E cell is equal to E0 cell minus 0.059 by 2, এটা log, ডান দিকে কোনটা যাবে উপরেরটা, মানে সরি ডান দিকেরটা উপরে যাবে, অর্থাৎ উপরে হবে Zn(C2) by Zn(C1). তাহলে এই ক্ষেত্রে E0 সেলটা 0 হবে কারণ একই তড়িৎদ্বার, তাই আলটিমেটলি সমীকরণটা দাঁড়াচ্ছে E cell is equal to এটা 0 minus 0.059 by 2 log উপরে C2 by C1। তাহলে এই ক্ষেত্রে আমরা E সেলটাকে এরকম ভাবেও কিন্তু প্রকাশ করতে পারছি। তাহলে যখন তড়িৎদ্বার গাঢ়ত্ব বোঝাচ্ছে ওপরে থাকছে ক্যাথোডের গাঢ়ত্ব, নিচে অ্যানোডের গাঢ়ত্ব, যখন তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব থাকছে তখন ওপরে অ্যানোডের গাঢ়ত্ব, নিচে ক্যাথোডের গাঢ়ত্ব, এইভাবে আমরা তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষকেও প্রকাশ করে থাকি। তাহলে আমরা এইভাবে আমাদের গ্যালভানীয় কোষ সম্বন্ধে যাবতীয় যা জিনিস আমাদের যা সিলেবাসে আছে সেগুলো আমরা করলাম। তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবে জিনিসগুলো কি হলো, এবং সমীকরণগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে, কারণ সমীকরণ ইউজ করে অঙ্ক করতে হবে, মাথায় রাখার চেষ্টা করবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।